আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম। যারা আমার পরিচয় জানো না আমি তাও বলে দিই, ঠিক আছে? আমি রাফসান জামান, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষে এমবিবিএস এ অধ্যয়নরত এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম। তো আজকের আমার ভিডিওটা যাদের জন্য, তারা হচ্ছে যারা নতুন কলেজ লাইফ শুরু করছো, ঠিক আছে? যারা রিসেন্টলি এসএসসি পাস করেছো, অর্থাৎ এইচএসসি এইচএসসি ২৭ ব্যাচ, মানে এইচএসসি ২৭ তো আসলে তোমাদের এইচএসসি অনেক দেরি আছে, তোমরা কেবল এইচএসসি পরীক্ষা পাস করেছো। তো তোমাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। তো প্রথমেই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা এসএসসি পরীক্ষা তোমরা কমপ্লিট করে ফেলেছো, ঠিক আছে? এখন তো তোমরা এসএসসি ভ্যাকেশনে আসো। এসএসসি ভ্যাকেশনটা আসলে মানে এটা একটু চিল করারও টাইম, আবার একটু পুরাপুরিও যে একেবারে চিল করতে পারবে তাও কিন্তু না। কারণ এই এসএসসি ভ্যাকেশনটা তোমরা যদি খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু এসএসসি ভ্যাকেশনের পরে কি আছে? এসএসসি ভ্যাকেশনের পর কিন্তু তোমাদের কলেজ লাইফ শুরু হয়ে যাবে এবং কলেজ লাইফ যখন একবার শুরু হবে তখন আস্তে আস্তে দেখবা যে তোমাদের চাপ বাড়তেই থাকবে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে দেখবা আস্তে আস্তে চাপ বাড়বে, সেকেন্ড ইয়ার আরও একটু বাড়বে, ঠিক আছে? এরপরে তো আর অ্যাডমিশনের সময় আসলে তো কথাই নেই। তো এখন এভাবে যখন চাপ বাড়তে থাকবে, তোমাদেরকে এটার জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে আগে থেকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আপাতত কাজ, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এসএসসি ভ্যাকেশনটা কি এনজয় করবা, কোনো সমস্যা নেই। তবে এসএসসি ভ্যাকেশনে অ্যাটলিস্ট শেষের দিকে একটু বই খুলতে হবে, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে আসতেছি, সমস্যা নেই। তো প্রথমত তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এসএসসি পরীক্ষা কমপ্লিট করার জন্য। আচ্ছা, তো আজকে তোমাদের জন্য আমার মানে আজকের ভিডিওটা বেসিক্যালি এটা নিই যে তোমাদের কিছু গাইডলাইন দিব আমি এইচএসসি এবং যারা হচ্ছে বিশেষ করে মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, ঠিক আছে? তাদের জন্য আজকের ভিডিওটা, ঠিক আছে? কারণ এইচএসসির জন্য তো সবাই প্রিপারেশন নিবা, ঠিক আছে? এইচএসসির জন্য যেভাবে প্রিপারেশনের কথা সেভাবেই নিবা, কিন্তু যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, ঠিক আছে? মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে তাদের কিন্তু একটু প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। মানে তোমরা তো অনেক সময় জানতে চাও যে এইচএসসির প্রিপারেশন নেওয়ার সাথে সাথে মেডিকেলের প্রিপারেশন বা যে কোনো অ্যাডমিশনের হোক, মানে প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায়, যেহেতু অ্যাডমিশন টেস্টে আমাদের সবার জন্যই মুখ্য বিষয়, তাই না? এইচএসসি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এইচএসসির পরে আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট। তো এটার জন্যই আর কি কীভাবে তোমরা এই প্রথম থেকেই কীভাবে পড়াশোনা করলে বা কী কী করলে তোমরা হচ্ছে এইচএসসি প্লাস মেডিকেল দুটোর জন্যই হচ্ছে প্রিপেয়ার থাকতে পারবা, সেটা নিয়ে আজকের ভিডিওটা, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আচ্ছা দেখো, তো এখন তোমাদেরকে যেটা নিয়ে বলতে যাবো যে তোমরা এখন কি করবা, ঠিক আছে? তোমরা তো এখন এসএসসি পরীক্ষা শেষ করে ফেলেছো, তোমাদের এসএসসি ভ্যাকেশন চলতেছে। এসএসসি ভ্যাকেশনে অবশ্যই তোমরা, আমি বলবো যে আগে একটু রিফ্রেশ হয়ে নাও, যেহেতু তোমরা এসএসসির একটা চাপের মধ্যে দিয়ে অলরেডি গেছো। তো এখন তোমাদের অবশ্যই চিল করতে একটু ইচ্ছা করবে এবং করা উচিত আমি মনে করি, ঠিক আছে? এই সময়টা একটু এনজয় করে নাও, কারণ এর পরে আবার যখন চাপ শুরু হয়ে যাবে তখন কিন্তু আর চিল করার খুব একটা বেশি টাইম পাবা না, ঠিক আছে? দেখবা যে অনেক বেশি চাপ শুরু হয়ে গেছে। তো এখন তোমাদেরকে কি করা উচিত? দেখো, প্রথমত এখানে আমি আমি একটা জিনিস কি লিখছি দেখো, যে ভ্যাকেশনটাতে এনজয় অবশ্যই করবা, কিন্তু মানে আমি এখানে দুইটা কথা লিখছি, যে বই কেনার কথা বলছি আর গ্র্যাজুয়ালি পড়াশোনা করার কথা বলছি, ঠিক আছে? এখন এখানে স্লাইডটা খেয়াল করে দেখো, আমি এখানে একটা কিসের ছবি দিছি দেখো তো? একটা ট্রেনের ছবি দিছি, তাই না? ট্রেনের ছবি কেন দিছি? মানে তোমরা তো ট্রেনে জার্নি করছো প্রায় সবাই, তাই না? করার কথা। তো ট্রেনে যারা জার্নি করছো তোমরা জানো যে ট্রেন যখন চলে, ঠিক আছে, এটা ট্রেন কিন্তু হঠাৎ করে ফুল স্পিডে যাইতে পারে না, ঠিক আছে? একটা ট্রেন গ্র্যাজুয়ালি হচ্ছে ফুল স্পিডে যায়, ঠিক আছে? তার মানে আগে সে আস্তে আস্তে শুরু করে, স্পিডটা আস্তে আস্তে অ্যাক্সিলারেট করে, তারপর হচ্ছে সে তার ম্যাক্সিমাম স্পিডে চলে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, কারণ ওই ট্রেনের হচ্ছে কি তার মানে পুরোপুরি স্পিডে যাইতে কিন্তু কিছু সময় লাগে, ঠিক আছে? আমি এই জিনিসটা বোঝানোর জন্যই যে তোমরা পড়াশোনা থেকে হচ্ছে মানে এসএসসি ভ্যাকেশনে তো একটা সময় তোমরা পড়াশোনা থেকে দূরে থাকবা। এরপরে তোমরা যখন আবার পড়াশোনা করবা, বিশেষ করে তোমরা যেহেতু কলেজ লাইফ শুরু করতে যাবা, তো এই কলেজ লাইফ শুরু করার জন্য যেই একটা পড়াশোনার একটা গতি দরকার, ঠিক আছে? এই গতিটাকে আনার জন্যই তোমাদেরকে এসএসসি ভ্যাকেশনের কিছুটা সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এখানে একটা জিনিস দেখো, আমি লিখছি যে গ্রেট থিংস টেক টাইম, ইটস লং রান নট আ স্প্রিন্ট আর কি। তো তোমরা এই জিনিসটা আমি কি কনটেক্সটে লিখছি সেটা যদি বুঝতে পারো আমি বলি তাও, যে আমি বেসিক্যালি অ্যাডমিশন টেস্টের কনটেক্সটে এটা লিখছি, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট কিন্তু আসলে কম সময় আমি প্রিপারেশন নিয়ে দিলাম এরকম কোনো কিছু না, ঠিক আছে?
যেমন আমরা সবসময় মনে করে থাকি বা ম্যাক্সিমাম টাইমেই মনে করে থাকি যে এইচএসসির প্রিপারেশন আমি শেষ করে তারপরে অ্যাডমিশনের প্রিপারেশন নিব, ঠিক আছে, বা অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আমাদের ধারণাটাই এরকম, তবে বিষয়টা কিন্তু সেরকম না। কারণ অ্যাডমিশন প্রিপারেশনটাও কিন্তু এইচএসসির সাথে সাথেই নিতে হয়, বা এটাকে বলতে পারো যে এইচএসসি প্রিপারেশনটাও কিন্তু অ্যাডমিশন প্রিপারেশনের একটা অংশ। কেন? কারণ তুমি এইচএসসিতে যে বইগুলো পড়াশোনা করবে, ঠিক আছে, অ্যাডমিশনে কিন্তু সেই একই বই থেকেই তোমার কোশ্চেন করা হবে, ঠিক আছে, অন্য কোনো বই থেকে কিন্তু কোশ্চেন করা হবে না। তাই তোমাকে এইচএসসির সময় কিন্তু বইগুলো ভালো মতো পড়তে হবে যেন তোমরা অ্যাডমিশন টেস্টে এটা কোনো সমস্যা না হয়। আর যেহেতু কোনো বড় একটা সিলেবাস, ঠিক আছে, তোমরা যখন ক্লাস মানে যখন পড়াশোনা শুরু করবো তখন আরো ভালো বুঝবা যে সিলেবাস আসলে অনেক বড়, ঠিক আছে, এইচএসসি সিলেবাসও বড়, অ্যাডমিশনের সিলেবাসও আসলে অনেক বড়, দুটোর সিলেবাসই। তো এই সিলেবাস যে বড়, এত বড় একটা সিলেবাস শেষ করা কিন্তু এটা মানে 2-4 দিনের ব্যাপার না, ঠিক আছে। এটা কেউ কিন্তু রাতারাতি পড়াশোনা করে কেউ কিন্তু ভালো ফলাফল করতে পারে না। আমি এটা বোঝানোর জন্যই এই কথাটা লিখছি যে অ্যাডমিশন যে জার্নিটা, ঠিক আছে, অ্যাডমিশনের জার্নিটা তোমরা যদি মানে এটা ধরে রাখো যে আমার অ্যাডমিশনের জার্নি এখন থেকে, মানে আমি কলেজ লাইফ যে শুরু করব, এই কলেজ লাইফ থেকেই কিন্তু আমার অ্যাডমিশনের জার্নিটা শুরু হচ্ছে। কারণ এই কলেজ লাইফ তুমি যা যা পড়াশোনা করবা এটার উপরেই তো তোমার অ্যাডমিশন টেস্টটা হবে, তাই না? এইচএসসি তো হবেই, আগে এইচএসসি হবে, তারপরে অ্যাডমিশন টেস্টটা হবে। আর অ্যাডমিশন টেস্ট যেহেতু খুব ইম্পর্টেন্ট, মানে এটা তো তোমরা জানো যে এটা খুব বেশি কম্পিটিটিভ, ঠিক আছে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন যারা পরীক্ষা দিবা তোমরা স্ট্যাটিস্টিক্সগুলো খেয়াল করে দেখবা যে কতজন পরীক্ষা দেয় আর কতটা সিট আছে। তো তুমি হিসাব করে দেখবা যে প্রত্যেকটা সিটের জন্য মেডিকেলে মানে সরকারি মেডিকেলে একটা সিটের জন্য 20 থেকে 30 জন কম্পিটিটর থাকে। তাই তুমি বুঝতে পারতেছো যে তোমাকে কিরকম কম্পিটিশন করতে হবে। তো এই যে কম্পিটিশন যে করবা, এই কম্পিটিশন করার জন্য অবশ্যই তুমি যদি আগে থেকে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকবা, ঠিক আছে। আর অ্যাডমিশন আর যারা এইটা মাথায় রাখবা যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের টাইম কিন্তু তোমার কলেজ লাইফটাই তোমার অ্যাডমিশন প্রিপারেশনের টাইম। এই জন্যই কিন্তু আমি এটা বলছি যে এটা রাতারাতি করার মতো কিছু না, এটা তোমাকে যত আগে থেকে তুমি করতে হবে সেটা তোমার জন্য তত ভালো, ঠিক আছে। এই জন্য এটা একটা স্প্রিন্ট না, এটা তোমাকে আরো আগে আগে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে তোমরা তো এখন নতুন কলেজে উঠবা, ঠিক আছে, মানে উঠবা বলতে উঠেই গেছো আসলে, তোমরা ক্লাস তো আরো পরে শুরু করবা। তো তোমরা এসএসসি ভ্যাকেশনের মানে শেষের দিকে আর কি, শেষের দিকে বলতে এটা ডিপেন্ড করে, মানে আমি সাজেস্ট করবো যে তোমরা এসএসসি ভ্যাকেশনে অ্যাটলিস্ট মানে অর্ধেকের কাছাকাছি যদি টাইম রাখো, মানে তুমি আস্তে ধীরে পড়াশোনা করো, আমি বলতেছি না যে একেবারে ধুমসে পড়াশোনা শুরু করে দেওয়া লাগবে এসএসসি ভ্যাকেশনে, ঠিক আছে। এসএসসি ভ্যাকেশন চিল করবা, মানে পড়াশোনাটাও চিল মুডেই করবো, ঠিক আছে, একটু বইগুলো দেখবা কি কি চ্যাপ্টার আছে, হ্যাঁ, প্রথম কয়েকটা চ্যাপ্টার যদি একটু জাস্ট দেখেই রাখো, তুমি রিডিং দিয়ে রাখলা, তাও তো তুমি একটা মানে ধারণা পাবা, তাই না, যে কি কি আছে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ধারণা পেয়ে যাবা। তো এখন আমি যেটা সম্পর্কে বলবো যে তোমরা কি কি বই কিনবা, এটা মানে কলেজে যারা নতুন উঠো তাদের প্রথম এই কোশ্চেনটাই থাকে যে তারা কি কি বই কিনবে, ঠিক আছে। এখন আমি একটা কথা আগেই বলে দিয়ে রাখি যে কি কি বই তোমরা কিনবা, এটা আসলে মানে দুইটা জিনিস তোমাকে খেয়াল করে কিনতে হবে, একটা হচ্ছে মানে এইচএসসির জন্য, একটা অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। আপাতত তোমরা যে জিনিসটা প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে এইচএসসির জন্য, কারণ তোমাদেরকে কিন্তু এইচএসসিটা আগে দিতে হবে, এবং এইচএসসির বইগুলো পড়লেও কিন্তু তোমার অ্যাডমিশন আসলে একই বই, আমি তো আগেও বলছি যে এইচএসসি যে বই দিয়ে দেয় অ্যাডমিশনের সেই বই, মানে আমি বইয়ের রাইটারের কথা বলতেছি, ঠিক আছে, মানে এটা আসলে মোস্ট অফ দ্য কেসে সেমই, বাট কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে মানে যখন স্লাইডে দেখাবো তখন আমি আলাদা আলাদা করে বলে দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এখন দেখো যে আমি কি কি বই কিনবা তোমরা সেগুলো আমি বলে দিই, ঠিক আছে। মানে এবং একটা বই কেনার সময় একটা জিনিস খেয়াল করে রাখবা যে তোমরা কিন্তু বই সবসময় লেটেস্ট এডিশনটা কিনবা, ঠিক আছে, যে কোনো বইয়েরই তোমাদের তোমাদের জন্য যে এডিশনটা বের হবে, ঠিক আছে, এখন কিন্তু বাজারে যে এডিশনটা আছে সেটা কিন্তু তোমাদের জন্য এডিশন না। মানে এই বছর তোমরা হচ্ছে পারলে দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখিও যে পরের এডিশনটা মানে কখন বের হবে, ঠিক আছে। মানে তোমরা কলেজে ক্লাস শুরু করবা তার আগে যে লেটেস্ট এডিশনটা বের হবে সেই এডিশনটা কিনবা। আর এর আগে যদি বই পড়ার ইচ্ছায় থাকে যে না আমি একটু আগে থেকে পড়ে রাখতে চাই, মানে নতুন এডিশনটা তখন আপাতত পড়ার দরকার নেই। তোমরা হচ্ছে মানে এখনই হয়তো বা অনেকে পড়বে না আমি জানি, কারণ এসএসসি তো কেবলই শেষ হইলো, তাই না, মানে যখন থেকে পড়া শুরু করবা তখন যে কাজটা করবা তোমরা হচ্ছে পুরাতন যদি তোমাদের কোনো ভাইটাই থাকে ওদের কাছ থেকে পুরাতন বই নিতে পারো, বা পুরাতন বই না হলে বা পিডিএফও এখন তো পিডিএফ পাওয়া যায়, ঠিক আছে, মানে এইচএসসির যে বইগুলো সেই পিডিএফটা দিয়ে আপাতত কাজ চালাইতে পারো, ঠিক আছে। বাট লেটেস্ট এডিশনের বইটা যখন আসবে তখন তোমরা সেটা কিনবা, ঠিক আছে। এটা কেন বলতেছি, কারণ প্রত্যেক এডিশনে কিন্তু বইয়ের খুব সামান্য চেঞ্জ হয়, মানে সামান্য চেঞ্জ হইলে মানে এটা তোমাদের আসলে পরবর্তীতে ইফেক্ট ফেলে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখার জন্য। আচ্ছা, এরপরে দেখো যে এটা গেল, এখন আমি সাবজেক্ট ওয়াইজ আসি। যে দেখো প্রথমে বায়োলজির বই সম্পর্কে আসি, ঠিক আছে।
তোমরা স্লাইডে মনে হয় এই জিনিসটা বোঝা আছে না ঠিক মতো। আমি দুইটা বইয়ের নাম হচ্ছে বোল্ড করে দিচ্ছি এখানে, ঠিক আছে। বায়োলজির জন্য ফার্স্ট আর সেকেন্ড পেপার, অর্থাৎ বোটানি আর জুলজির জন্য আলাদা আলাদা বই আছে, ঠিক আছে। আলাদা বলতে কি রকম আলাদা, দেখো ফার্স্ট পেপারে আমি এখানে বোল্ড করে দিচ্ছি, যদি তোমরা মানে বুঝতে না পারো আমি তাও বলে দিচ্ছি যে ফার্স্ট পেপারে প্রথমে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বোল্ড করে দিছি, মানে তোমরা কিন্তু একটা সময় গিয়ে শুনবা যাচ্ছে কি মেইন বই আর এক্সট্রা রাইটারের বই, ঠিক আছে। তার মানে এইচএসসিতে বা কলেজ লেভেলে তো আসলে নির্দিষ্ট কোনো সরকারি বই নেই, মানে এখানে তো অনেকগুলো রাইটারের বই আছে, তার মধ্যে কোন কোন রাইটারের বইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে লেখা আছে। মানে এই ইম্পর্টেন্টের মধ্যেও আবার মেইন রাইটারের বই বলতে কিন্তু একটা বই বোঝায়, ঠিক আছে, মানে একটা রাইটারের বই বোঝায়, একজন রাইটারের বই বোঝায়। তো এই একজন রাইটারের বই হচ্ছে মেইন, মানে যেটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে মানে এইচএসসি বা অ্যাডমিশনে। আর বাকিগুলো এক্সট্রা রাইটারের বই, কিন্তু এক্সট্রা রাইটারের বইগুলো যদি তোমরা পারো তাহলে পড়ে দেখতে পারো, যেহেতু তোমাদের এখনো সময় আছে। বাট কিন্তু কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ রিসেন্টলি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, যদি তোমরা জেনে থাকবে হয়তো বা, যে এক্সট্রা রাইটারের বই থেকে কিন্তু ভালোই কোশ্চেন করা হয় বায়োলজির ক্ষেত্রে আর কি, বিশেষ করে। তো এই জন্য এক্সট্রা রাইটারের বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট মানে তোমাদের জন্য। এক্সট্রা রাইটারের বইগুলো তোমরা পরে যদি যখন তোমরা পরে সময়, বাট আগে তোমরা ফোকাস করবা মেইন রাইটারের বইটা পড়তে। মেইন রাইটারের যে বই সেই বইটা পড়ে তারপর তোমরা এক্সট্রা রাইটার যারা আছে তাদের বইগুলো পড়বা। মানে যদি পড়ো তাহলে কিন্তু মানে বিষয়টা কি, যে মেইন রাইটার এক্সট্রা রাইটারের বইয়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 70-80% জিনিসই সেম, বা এক্সট্রা যে 20-30% আছে সেটার জন্য, ঠিক আছে। এটা যদি তোমরা পড়ে রাখো, যেহেতু তোমাদের এখন সময় আছে, তোমরা কিন্তু পড়তে পারবা চাইলে, ঠিক আছে। মানে তোমরা যেহেতু এখনো এইচএসসি অনেক দেরি আছে। এখন দেখো ফার্স্ট পেপারের যে বইগুলো, ফার্স্ট পেপারে মেইন রাইটারের বই অবশ্যই আবুল হাসান স্যারের বই, আর সেকেন্ড পেপারে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে। এই দুইটা বই তোমাদের লাগবেই, ঠিক আছে। এবং এই দুইটা বই আগে কিনবা বা আগে পড়া শুরু করবা, ঠিক আছে। আর বাকি যে বইগুলোর কথা বলছি, যে বোটানির ক্ষেত্রে আজিবুর স্যারের বই আর আলিম স্যারের বই, আর সেকেন্ড পেপার মানে আমি কিন্তু এটা মানে ক্রোনোলজিক্যালি মানে ইম্পর্টেন্স অনুযায়ী সাজিয়েছি। তার মানে ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আবুল হাসান স্যারের বই, এরপরে আজিবুর স্যারের বই, এখানে এয়ার আসছে সরি। আর এরপরে সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই, তারপর মাজেদা বই সেকেন্ড যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এক্সট্রা বইয়ের মধ্যেও কিন্তু আবার ইম্পর্টেন্সের ভিত্তিতে আমি সাজাইছি, ঠিক আছে। এখানে ক্রোনোলজিটা কিন্তু সেভাবেই সাজানো। তো এই বইগুলো দেখবা। এরপর আসলে কেমিস্ট্রিতে, ঠিক আছে। কেমিস্ট্রিতে ফার্স্ট আর সেকেন্ড পেপারে আসলে একই রাইটারেরই বই, আলাদা কিছু না। তো একই রাইটারের বই কি কি বই, প্রথমত হচ্ছে হাজারি নাগ স্যারের বই। হাজারি নাগ স্যারের বইটা অবশ্যই এটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য। এবং এই বইটা যদি তোমাদের মোটামুটি দখল থাকে, মানে কোনো কিছু মানে মিস যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। মানে অনেক বেশি ইনফরমেশন, তোমরা বইয়ের সাইজ দেখলেই বুঝবো, অনেক বেশি ইনফরমেশন আছে, অনেক কিছু আছে এটাতে। এরপরে কবির স্যারের বই, লিঙ্কন স্যারের বই, ঠিক আছে। এই দুটো বই আসলে, যেমন কবির স্যারের বইটা হচ্ছে কি, তোমরা যদি কেমিস্ট্রিটা একটু সহজে বুঝতে চাও, কারণ হাজারিনাগ স্যারের বইয়ের সমস্যাটা কি, মানে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি কেমিস্ট্রির জন্য একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে তোমরা কেমিস্ট্রিতে যদি হাজারিনাগ স্যারের বই মানে কিছু কিছু চ্যাপ্টার, যেমন তোমরা যখন বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি পড়বা, অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় দেখবে যে হাজারিনাগ স্যারের বইটা, মানে আমি এখন নতুন এডিশনে কি হয়েছে জানি না, বাট আমি যখন পড়ছিলাম তখন কিন্তু মানে ইনফরমেশন কিন্তু অনেক ভালো ছিল, ইনফরমেশন অনেক বেশি আছে, কিন্তু ইনফরমেশনগুলো গুছানো না। মানে তুমি যখন প্রথম পড়তে যাও, তুমি যদি একটা, তখন একটা বোঝার বিষয় আছে তোমাকে, তুমি যখন একটা জিনিস ক্রোনোলজিক্যালি বুঝবা না, মানে একটা এইটুকু বুঝলা এটুকু বুঝলা, মানে তুমি সিরিয়ালি যদি না বুঝো তাহলে কিন্তু আসলে তোমার ভালো মতো বুঝতে পারবে না জিনিসটা। তাই মানে তোমাদের প্রথম দিকে আর কি, মানে কলেজ লাইফ যেহেতু তোমরা শুরু করবা, তোমরা এখনো নতুন, তো তোমরা হচ্ছে গিয়ে ইজিলি বোঝার জন্য এই দুইটা বইয়ের যে কোনো একটা, যেমন কবির স্যারের বইটা অর্গানিক কেমিস্ট্রি, মানে ইন জেনারেল কেমিস্ট্রির জন্য হচ্ছে কি, মানে কবির স্যারের বইটা এক্সট্রা বই হিসেবে ভালো, এখানেও কিন্তু এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও ভালোই কোশ্চেন আসছে। তো কবির স্যারের বইটা তোমরা এক্সট্রা বই হিসেবে ফলো করতে পারো। আর কেমিস্ট্রিতে যেহেতু বলছি যে কঠিন, হাজারিনাগ স্যারের বইটা এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন, বাট এটাই কিন্তু মেইন বই, মানে এটা তোমাদের পড়তেই হবে। কিন্তু এটা বোঝার জন্য আগে তোমরা এই দুইটা বই, মানে স্পেশালি কবির স্যারের বইটা যদি পড়ো, তাহলে তোমাদের জন্য হাজারিনাগ স্যারের বইটা পরবর্তীতে দেখবা যে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। কারণ এখানে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক নাই আর কি, বিশেষ করে আমি বলছি অর্গানিক কেমিস্ট্রির কথা, ঠিক আছে। আচ্ছা, এখন ফিজিক্সের কথায় আসি। ফিজিক্সে হচ্ছে ফিজিক্সের ফার্স্ট সেকেন্ড পেপারে একই বই। এখানে আমি দুইটা বইয়ের কথা লিখছি, যে যেহেতু তোমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, ঠিক আছে, মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য এই দুইটা বইয়ের বাইরে লাগার কথা না, ঠিক আছে। মানে এখানে একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, একটা ইসাক স্যারের বই, ঠিক আছে। শাহজাহান তপন স্যারের বইটা ইম্পর্টেন্ট, মানে শাহজাহান তপন স্যারের বইটা কিন্তু একেবারে সিম্পল, মানে তুমি একদম নতুন এখন যখন পড়বা, মানে একদম বিগিনারদের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এই জন্য কিন্তু শাহজাহান, তোমরা যখন ফিজিক্স পড়বা
প্রথমেই শাহজাহান তপন স্যারের বইটা পড়বা, তোমরা কিন্তু খুব মানে জিনিসগুলো খুব ইজিলি যদি বোঝার জন্য মানে প্রথমে আগে তো তুমি ইজি জিনিসটা বুঝবা, ইজি জিনিসটা না বুঝলে তো তুমি কঠিন কোনো কিছু বুঝতে পারবে না। আমি কেমিস্ট্রির ক্ষেত্রে যেরকম বলছি, ফিজিক্সের ক্ষেত্রেও সেম, যে শাহজাহান তপন স্যারের বইটা এবং এইচএসসির জন্য কিন্তু এই বইটাই মোটামুটি এনাফ। মানে এই বইটা যদি তোমরা ভালো মতো পড়ো শাহজাহান তপন স্যারের বইটা, তাহলে কিন্তু এইচএসসির জন্য হয়ে যায়। কিন্তু এই বইয়ের লিমিটেশনটা কি? শাহজাহান তপন স্যারের বইয়ের লিমিটেশন হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু কম আছে, মানে কম বলতে কি একটু যেগুলো একটু ক্রিটিক্যাল প্রবলেম সেই জিনিসগুলো এই বইয়ে নাই। এই বইয়ের এটার জন্য আবার তোমাদেরকে ইসাক স্যারের বইটা পড়তে হবে, বা আমি আরো বই আছে যেটার নাম লিখি নাই আমি, এই যে তোমার হচ্ছে একটা বই আছে তোমার, ওই বইটার নাম ভুলে গেছি আমি, যেটা একটু কঠিন কঠিন ম্যাথ। এটা অবশ্য ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশনে তাদের জন্য, তোমরা যদি মেডিকেল, যাদের পিওরলি মেডিকেল টার্গেট তাদের সেটা না হইলেও হবে, ঠিক আছে। কিন্তু ইসাক স্যারের বইটা ইম্পর্টেন্ট, এই যে আমি ব্র্যাকেটে লিখছি ফর ম্যাটার, আমি বোল্ড করি নাই বাট এখানে লিখে দিছি। এটা কেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট? মানে এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের সব কোশ্চেন আসে, আমি আবার বলি সব কোশ্চেন, মানে বেশিরভাগও না, সব কোশ্চেন আসে। কেমন তোমরা যদি শুনে থাকো তোমাদের সিনিয়র ভাইদের কাছে, বা হচ্ছে রিসেন্ট কোশ্চেনগুলো যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবা যে ইসাক স্যারের বই থেকে, মানে ইসাক স্যারের অনুশীলনের যে এমসিকিউ আছে, সেই অনুশীলনের এমসিকিউ থেকে কিন্তু হুবহু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন কপি করে দেওয়া হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অপশন সহ দেওয়া হয়। তাই এই বইটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে তোমরা যেহেতু এখনো শুরু করতেছো, ঠিক আছে, মানে বিগিনার তোমরা, আগে শাহজাহান তপন স্যারের বইটা দেখবা, যেহেতু আমি বলছি এটা সিম্পল ইজি জিনিসটা আগে দেখে তারপরে একটু কঠিন, এটা ইসাক স্যারের বইটা একটু কঠিন, এই জন্য আগে এটা দেখবা, ঠিক আছে। নাহলে প্রথমে যদি এই বইটা দেখো তাহলে বুঝবে না। এই কেমিস্ট্রির ক্ষেত্রেও একই জিনিস। আর কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু অনুশীলন এমসিকিউটা ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে। ইন জেনারেল তোমরা যে কোনো বই যখন পড়বে, একটা চ্যাপ্টার শেষ করার পর তো অবশ্যই যেগুলা অনুশীলনের এমসিকিউ গুলো থাকবে সব কিছুরই সলভ করবো, সব সাবজেক্টেরই, ঠিক আছে। এটা আমি আগে থেকে বলে দিই। এখন খেয়াল করে দেখো, আমি এখানে একটা সাবজেক্টের কথা আনছি, ইংলিশ, ঠিক আছে। ইংলিশের কথাটা আমি কেন আনলাম? আমি কিন্তু হায়ার ম্যাথের কথা আনি না এখানে। হায়ার ম্যাথের কথা যদি বলি, হায়ার ম্যাথে তোমরা কেতাব স্যারের বইটাই ফলো করো। আর যদি এক্সট্রা কিছু মানে ইজি কিছু ফলো করতে চাও, সেটা হচ্ছে অক্ষরপত্রের বইটা ফলো করতে পারো। আমি রাইটারের নাম এক্স্যাক্টলি মনে নেই, বাট অক্ষরপত্রের বইটা হচ্ছে একটু ইজিলি দেওয়া, ঠিক আছে। তুমি হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য, মানে আমি বোর্ড পরীক্ষায় যদি তোমরা করতে চাও, মানে ভালো করতে চাও, বা ভালো ঠিক না, মানে তোমরা জাস্ট বোর্ড পরীক্ষার জন্য এনাফ হচ্ছে অক্ষরপত্রের বইটা। বাট কেতাব স্যারের বইটা হচ্ছে গিয়ে আরো ভালো, মানে কেতাব স্যারের বই আসলে অনেক কিছু আছে, মানে এত কিছু দরকার হয় না, মানে মেডিকেল এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট তাদের জন্য দরকার হয় না। দেখবে যে অনেক জটিল জটিল কিছু ম্যাথ আছে যেগুলোর সলিউশন তোমরা পাবা না, ঠিক আছে। তোমার হচ্ছে অনেক সময় সলিউশন বুকেও সেই সলিউশনে থাকে না। তো এই জিনিসগুলো তোমরা কি করবা, যে তোমরা ম্যাথের জন্য, মানে হায়ার ম্যাথের জন্য আসলে এইচএসসি, তোমাদের তো মেডিকেল অ্যাডমিশনের জন্য হায়ার ম্যাথ লাগবে না, এই জন্য আমি হায়ার ম্যাথের কথা এখানে আনি নাই। কিন্তু হায়ার ম্যাথের কথা যদি আমি একটু বলতে চাই, যে হায়ার ম্যাথের জন্য জাস্ট তোমরা প্রথম থেকে আমি বললাম যে অক্ষরপত্রের বইটা দেখতে পারো, যেহেতু একটা সিম্পল আছে, মানে ইজি বই, তোমরা এইচএসসির জন্য যতটুকু লাগে মানে এনাফ, ঠিক আছে। আর কেতাব স্যারের বইটা রাখবা, মানে কেতাব স্যারের বইটা আসলে লাগে, ঠিক আছে। মানে এটা মেইন বই কিন্তু কেতাব স্যারের বই, আর অক্ষরপত্রের বইটা হচ্ছে এক্সট্রা বই হিসেবে। এক্সট্রা বই হলো মানে ইজি যেহেতু, সেটা আগে ফলো করবা। আর এরপরে হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে আমি যদি আসি, ঠিক আছে, মানে ম্যাথের কথা আমি বলে ফেলছি অলরেডি। ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা কেন আমি বলতেছি, ইংলিশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, প্লাস এইচএসসির জন্য কিন্তু, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এখন মানে ইংলিশের আসলে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার খুব বেশি কিছু নেই। তোমরা এইচএসসি যেতে যে ইংলিশ পড়বা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সেই একই কিছু এক্সট্রা টপিক থাকবে, ঠিক আছে, বাট মোটামুটি একই জিনিসই থাকবে, একই নিয়মই থাকবে, একটু কোশ্চেনটা অন্যভাবে আসবে আর কি। তো এখন তোমরা যে এই ইংলিশের যে প্রিপারেশন নিবা, ইংলিশের যে সমস্যাটা হয়, ঠিক আছে, ইংলিশ কিন্তু আমাদের স্টুডেন্টদের সবচেয়ে অনেক বড় একটা প্রবলেমের নাম হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তোমরা দেখবে যে ইংলিশ হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি আটকায় যায়, মানে আটকায় যায় বলতে কি, যে তাদের মার্কটা ভালো আসে না এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিশেষ করে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ইংলিশটাকে হচ্ছে গুরুত্ব দিই না। আমরা বায়োলজি ফিজিক্সকে যেরকম গুরুত্ব দিই, ইংলিশকে সেরকম গুরুত্ব দিই না। বাট ইংলিশটা কিন্তু গুরুত্ব দেওয়ার মতো একটা সাবজেক্ট, ঠিক আছে। এটা তোমাদের শুধু অ্যাডমিশন টেস্টে না, তোমাদের লং রানেও কিন্তু ইংলিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইংলিশের জন্য তোমরা কি করবা, ইংলিশটা কিন্তু অনেকটা ম্যাথের মতো। তোমরা কি ম্যাথ যদি বেশি দিন প্র্যাকটিসে না থাকে, তাহলে কিন্তু ম্যাথ তোমরা করতে পারবে না। দেখবে যে একটা কোশ্চেন আসছে, তোমরা সেটা সলভ করতে পারতেছো না। ইংলিশ কিন্তু সেরকম ম্যাথের মতো, তোমাদেরকে রুলসগুলো জানতে হবে, এবং শুধু জানলে হবে না, ঠিক আছে। যেমন ম্যাথের কি তোমরা শুধু ফর্মুলাগুলো জানলেই ম্যাথ সলভ করতে পারো? সেটা পারো না। এই জন্য কিন্তু তোমাদেরকে এই রুলসগুলো জানতে হবে, প্লাস রেগুলার প্র্যাকটিস থাকতে হবে। ইংলিশের জন্য কি কি বই দেখো, চৌধুরী এন্ড হোসেন হচ্ছে তোমাদের জাস্ট এইচএসসির জন্য এই জিনিসটা এনাফ, ঠিক আছে। চৌধুরী এন্ড হোসেন
এই বইটা হচ্ছে মানে তোমাদের গ্রামারের যেসব বুঝ আছে প্লাস বোর্ড পরীক্ষার জন্য ওটা সাজানো হয়েছে বোর্ড পরীক্ষার প্যাটার্নের জন্য, তো মানে প্যাটার্ন অনুযায়ী তো বোর্ড পরীক্ষায় যা যা লাগে এটা মোটামুটি এখানে আছে। আর টেস্ট পেপার আর অ্যাপেক্স গাইডের কথা আমি এখানে আনলাম কেন, এটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। শুধু এই অ্যাপেক্স গাইডে বেসিক্যালি কি আছে যে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা মানে যত রকম অ্যাডমিশন টেস্ট আছে, এই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো বা বিসিএস এর কথা বলো, এখানে সব ইংলিশ কোশ্চেনগুলো টপিক ওয়াইজ সাজানো আছে, ঠিক আছে। তাই তোমরা যখন একটা টপিক মনে করো তোমাদের টেস্ট পেপার সলভ করা হয়ে গেল, হ্যাঁ তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য যদি একটু প্রিপেয়ার থাকতে চাও তাহলে এই কোশ্চেনগুলো দেখতে তোমরা প্যাটার্নটা বুঝে যাবে, সরি প্যাটার্নটা বুঝে গেলে তোমাদের জন্য এটা সলভ করা সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি প্রথমত কিছু জেনারেল গাইডলাইন দিই, ঠিক আছে। জেনারেল গাইডলাইন বলতে এটা কোনো সাবজেক্ট রিলেটেড না, সাবজেক্ট স্পেসিফিক আমি একটু পরে আসতেছি। তবে ইন জেনারেল গাইডলাইনটা কি, তোমরা তো এখন এইচএসসি কত 27, তাই না? তোমাদের এখনো এইচএসসি, তোমরা কেবল এসএসসি শেষ করছো, এইচএসসি এখনো, এইচএসসিতে কিন্তু 2 বছর সময় পাওয়া যায় না, ঠিক আছে। তোমরা ধরে রাখবা 18 মাস সময়। তো 18 মাস সময় তোমরা মানে তোমরা যদি, যেহেতু সময় কিন্তু কম আসলে, তোমরা এটা পরে যখন আরো আস্তে আস্তে সময় যাবে বুঝতে পারবো সময় খুব সংকুচিত হয়ে আসবে। তো সময় যেহেতু কম, তোমরা যদি আগে থেকেই প্রিপেয়ার থাকো, আগে থেকে বলতে আমি বলতেছি না যে তোমাদের এসএসসি ভ্যাকেশনেই খুব বেশি পড়াশোনা করা লাগবে, বাট তোমাদেরকে জাস্ট একটা প্রিপারেশন হিসেবে দেখো। এখানে আমি একটা জিনিস প্রথমে লিখছি যে মেইন বই প্রথমে পড়বা, মানে মেইন বই অবশ্যই পড়বা। তোমরা যদি প্রথম থেকেই একদম এইচএসসির প্রথম থেকেই মেইন বই গুলো পড়ো তাহলে দেখবা যে তোমাদের জন্য অনেকখানি সবকিছু সোজা যাবে, এইচএসসি প্লাস অ্যাডমিশন সবকিছুই অনেক বেশি সোজা হয়ে যাবে। এরপরে একটা কথা হচ্ছে যে তোমরা যেহেতু এখনো শুরুর দিকে আছো, তোমাদেরকে কিন্তু আগে বেসিকটা বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই কোনো সাবজেক্ট কিন্তু কম না, কোনোটা কারোর চেয়ে কম ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের এখন থেকে বেসিকটা তৈরি করতে হবে। তোমরা এখন যেহেতু প্রথম শুরু করতেছো এবং তোমরা শুরু থেকে বেসিকটা যত ভালো করবা তত বেশি তোমাদের জন্য সেটা পরবর্তীতে লাভজনক হবে, ঠিক আছে। তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকলে দেখবে যে তোমাদের জন্য এইচএসসি বলো অ্যাডমিশন বলো কোনো কিছুই কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে ফিনিশ দ্য সিলেবাস, তার মানে সিলেবাসটা তো আর তোমাকে তুমি নিজে থেকে যতটুকু পারো, এখন এসএসসি ভ্যাকেশনের মধ্যে আসলে খুব বেশি সিলেবাস শেষ করার দরকারও নেই, আর তোমরা চাইলেও পারবে না, কারণ যেহেতু একটা ছুটির মধ্যে আসো, তাই না, একটা পরীক্ষা দিয়েছো অলরেডি, এখনই তো পড়াশোনা শুরু করবে না। আমি তোমাদেরকে আগেই বলছি যে এসএসসি ভ্যাকেশনের শেষের দিকে, এসএসসি ভ্যাকেশন মনে করো তোমাদের যদি 3 মাস হয়, আমি জানি না এক্স্যাক্টলি তোমাদের কত, যদি 3 মাস সময় হয় তাহলে এর মধ্যে 2টা মাস তোমরা ম্যাক্সিমাম একেবারে চিল থাকতে পারবে, মানে পুরো পড়াশোনা ফ্রি থাকতে পারবে 2 মাস। বাট শেষের মাসটা কিন্তু সেই ক্ষেত্রে, তার মানে ভ্যাকেশনের 3 ভাগের যেই লাস্ট 1/3 সেই সময়টুকু কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। পড়াশোনা করতে হবে বলতে তোমাদেরকে বইগুলো দেখতে হবে কি কি আছে, এবং কয়েকটা চ্যাপ্টার মানে প্রথম কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা শেষ করে থাকো, নাহলে দেখবে যে তোমরা কলেজে গেলে কিন্তু কোনো কিছুই মানে ইয়া করতে পারবে না, ধরে রাখতে পারবে না, কোনো কিছু বুঝবে না, সব মাথার উপর দিয়ে যাবে একদম। এবং কলেজে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কি সিলেবাস, মানে তখন তোমরা নিজেরাও একটু যে ভালো মতো পড়বা সেই সুযোগটাও পাবা না, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে তোমরা হচ্ছে যেমন খুব বেশি না, ঠিক আছে, একটা সাবজেক্ট থেকে একটা বা ম্যাক্সিমাম 2টা চ্যাপ্টার তোমরা মানে একটা চ্যাপ্টার থেকে মানে একটা সাবজেক্ট থেকে একটা চ্যাপ্টার বলতে কি, যেমন ধরো যে কেমিস্ট্রিতে কিন্তু চ্যাপ্টারগুলো অনেক বড় বড়, ঠিক আছে, একটা একটা পেপারে মাত্র 5টা চ্যাপ্টার আছে। তাই তোমরা কেমিস্ট্রিতে যদি একটা চ্যাপ্টার শেষ করতে পারো, একটা চ্যাপ্টার আসলে অনেক বড়, একটা চ্যাপ্টারের কাছাকাছি পুরোটা না হলেও যদি শেষ করতে পারো এটা তোমাদের জন্য অনেক লাভজনক হবে। মানে এসএসসি মানে তোমাদের এইচএসসির ক্লাস শুরু হওয়ার আগে, মানে কলেজের ক্লাস শুরু হওয়ার আগে। বায়োলজির ক্ষেত্রেও যদি মানে আমি বলতেছি যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে চ্যাপ্টার একদম ভালো মতো শেষ করবা, ঠিক আছে। মানে এই ভ্যাকেশনের মধ্যে জাস্ট একটা, এর বেশি না। আর এর বেশি যদি পারো জাস্ট চ্যাপ্টারগুলো দেখে রাখবা, ঠিক আছে, যে কি কি আছে চ্যাপ্টার। তোমরা একবার জাস্ট মেইন বইটা যদি রিডিংও দাও গল্পের বইয়ের মতো, তাও কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হবে যেখানে কি কি আছে, তোমরা জেনে যাবে, কিন্তু পরে এটা তোমাদের লাভ দিবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আপাতত কাজ, ঠিক আছে। আর পরে যখন তোমরা কলেজে ক্লাস শুরু করবে তখন তো একেবারে ফুল দমে পড়াশোনা শুরু করতেই হবে, ঠিক আছে। এখন আসো আমি একটু সাবজেক্ট ওয়াইজ যাই, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ বলতে এখন আমি প্রথমে বায়োলজি সম্পর্কে একটু বলি, যেহেতু বায়োলজিটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা যদি মার্ক প্যাটার্নটা দেখো, সবচেয়ে বেশি মার্ক কিন্তু বায়োলজিতে, ঠিক আছে, 100 মার্কের মধ্যে 30 মার্ক। তো বায়োলজিটার জন্য কি করবা, দেখো বায়োলজি জিনিসটা কিন্তু একটু শ্রম দিতে হবে তোমাকে বায়োলজির পিছনে, ঠিক আছে। অনেকে বায়োলজি এই কারণেই নিতে চায় না যে বায়োলজিতে হচ্ছে গিয়ে শ্রম মানে মুখস্থ রাখতে হয়, মুখস্থ কিন্তু কিছু না বায়োলজি। বায়োলজি তুমি যত ভালো বুঝতে পারবা তুমি তত ভালো মনে রাখতে পারবা। একটা জিনিস তুমি যদি ভালো মতো বুঝো তুমি সবই মনে রাখতে পারবা, কোনো সমস্যা হবে না।
এটা মনে রাখবো, বায়োলজি যে মুখস্থর জিনিস এই জিনিসটা তোমাদের মাথা থেকে একদম দূর করে দাও, ঠিক আছে? আর বায়োলজি তোমাদের যদি বেসিকটা ভালো থাকে, মানে তোমরা যদি ভালো বুঝো, তাহলে তোমাদের কাছে বায়োলজি কোনো প্যারাই মনে হবে, ঠিক আছে? বায়োলজি অনেক মানে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ঠিক আছে? তোমরা যদি বুঝে পড়ো আর কি। এই জন্য আমি প্রথমে বলবো যে তোমরা মেইন বইটা পড়বা এবং বেসিকটা ক্লিয়ার করবা। বেসিক ক্লিয়ার করা বলতে তুমি যখন একটা টপিক পড়বা, মানে এটা কি, এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা একেবারে তোমার মাথার মধ্যে একটা একটা ভিউ থাকবে, ঠিক আছে? মানে একটা প্রতিচ্ছবি থাকবে, ঠিক আছে? এখানে আমি লিখছি কিন্তু যে ভিজুয়ালাইজ এভরিথিং ইউর, বায়োলজি পুরো জিনিসটাই কিন্তু ভিজুয়ালাইজেশনের উপরে। তুমি একটা জিনিস পড়লা, পড়ে কিন্তু তোমার এটা মনে থাকবেও না, ঠিক আছে? একটা তুমি টেক্সট কতদিন মনে রাখতে পারবা, বাট তুমি একটা জিনিস তুমি একদম ছবি সহ দেখলা বা তুমি ভিডিও দেখলা, এখন তো ইউটিউবে অনেক রিসোর্সের অভাব নেই, তুমি অনেক বিভিন্ন মেকানিজম, মনে করো আমাদের হার্টের ব্লাড সার্কুলেশন কিভাবে হচ্ছে বা অন্যান্য অনেক মেকানিজম তোমরা ভিডিওতেই দেখতে পারবা বা তোমরা ছবি দেখতে পারবা। তো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে কি ভিজুয়ালাইজ করবা তুমি একেবারে নিজের মাথায়, মানে জিনিসটা কিভাবে হচ্ছে তুমি একটা একটা ইমেজ তোমরা রেখে দিবা। এই জিনিসটাই কিন্তু তোমাদের মনে থাকবে, তোমাদের ওই আলটিমেটলি বইয়ে অনেক কিছু লেখা থাকবে, বাট অত কিছু কিন্তু তোমাদের মনে থাকবে না, ঠিক আছে? এবং তোমরা যেহেতু এখন বিগিনার, তোমরা এখন সবকিছু তোমরা যত বেশি বুঝে পড়তে পারো, কারণ এখন যদি তোমরা ভালো মানে শুরু থেকে এইভাবে না করো, তাহলে পরবর্তীতে দেখবো অনেক বেশি কিন্তু চাপ হয়ে যাবে। আমি আগে থেকে বলতেছি যে মানে ফার্স্ট ইয়ার হবে, সেকেন্ড ইয়ার হবে, আস্তে আস্তে চাপ বাড়বে, তখন কিন্তু খুব বেশি তোমরা এরকম মানে সময় নিয়ে পড়ার সুযোগটা পাবা না, ঠিক আছে? এখানে আমি একটা বলছি, এটা আসলে শুধু বায়োলজির ক্ষেত্রে না, এখানে বায়োলজির ক্ষেত্রে এই জিনিসটা আমি স্পেশালি লিখছি কেন, কারণ বায়োলজি তোমরা, আমি আগেই বলছি যে তোমরা সবসময় মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে যে বায়োলজি হচ্ছে মুখস্থ করার জিনিস, ঠিক আছে? হ্যাঁ, বায়োলজিতে মুখস্থ করার জিনিস আছে, একেবারেই যে নাই তা না, বায়োলজিতে মুখস্থ করার জিনিস আছে, সেগুলো কিছু জিনিস একদমই মুখস্থ করতে হবে, বাট পুরো বায়োলজি যে মুখস্থ করে এই জিনিসটা একদমই ভুল, ঠিক আছে? তোমরা যদি বুঝে পড়ো দেখবে যে সবকিছু অনেক কিছু এমনিই মনে থাকবে, তুমি নিজে থেকেই মানে মুখস্থ করার আলাদা করার কোনো দরকার নেই। আর প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করার কথাটা, কারণ বায়োলজি আমি ওই যে মনে না থাকার যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান হচ্ছে বেশি করে প্র্যাকটিস করা, ঠিক আছে? তোমরা একটা চ্যাপ্টার যখন পড়বা, এরপরে তুমি একটা গাইড থেকে হচ্ছে যত রকম এমসিকিউ আছে, ঠিক আছে, যতগুলো টপিকের এমসিকিউ আছে সলভ করে দেখবা তুমি, এমসিকিউ গুলোতে প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি কেমিস্ট্রিতে। আবারও সেই একই কথা, মেইন বইটা পড়তে হবে। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা জিনিস আগে বলছি যে যে তোমাদের কেমিস্ট্রির যেটা মেইন বই, হাজারি নাকসারের বই, এই বইটা কিন্তু একটু কঠিন। মানে কঠিন বলতে কি, যে এখানে মানে অ্যারেঞ্জমেন্টটা একটু উল্টাপাল্টা আছে। তো এটার জন্য হচ্ছে, তো আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে কিছু ইজি বই আছে, সেই ইজি বইগুলো তোমরা আগে পড়ে একটা তোমাদের কনসেপ্টটাকে তোমরা একটু ইজিলি বুঝে গেলা, তারপরে তোমাদের ওই কঠিন বই পড়তেও সমস্যা হবে না, ঠিক আছে? কারণ হাজারি নাকসারের বই তোমাদের আলটিমেটলি পড়তেই হবে এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্যই। আর এরপর হচ্ছে আমি কেমিস্ট্রি, তো মেইনলি তোমরা দেখবা যে কেমিস্ট্রি মানেই হচ্ছে আমাদের স্ট্রাকচার জানতে হয় এবং রিয়াকশন, তাই না? যে বিভিন্ন কম্পাউন্ডের বিভিন্ন মলিকিউলের স্ট্রাকচার কীরকম এবং সেগুলো কি কি রিয়াকশন করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি হচ্ছে কোনটা কি করে, কেন করে, এই জিনিসগুলো তুমি একদম প্রথম থেকে যদি বুঝো, ঠিক আছে? কেমিস্ট্রিও তোমরা দেখবা যে অনেকটাই মানে কেমিস্ট্রি কিন্তু অনেক বুঝার একটা জিনিস, ঠিক আছে? তুমি বুঝবা, তুমি দেখবা যে সবই ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? এটাও হচ্ছে একই কথা, বেসিকটা ভালো রাখতে হবে। এবং তোমাদের মানে তোমরা হচ্ছে এখন যেহেতু বিগিনার, ঠিক আছে, তোমাদের থেকেই তোমরা হচ্ছে বেসিকটা জাস্ট বিল্ড আপ করা শুরু করবা, ঠিক আছে? তোমাদের এখনো সেই মানে সবচেয়ে ভালো চান্স আছে যে তোমরা খুব ভালো একটা বেসিক তৈরি করবা, তোমরা যদি প্রথম থেকেই চেষ্টা করো, ঠিক আছে? এই জন্য আমি বারবার এটার কথা বলতেছি, যেন তোমরা সেই সেভাবে যদি প্রিপারেশন নাও, তাহলে সেটা তোমাদের জন্যই ভালো হবে, ঠিক আছে, ইন দ্য লং রান। আর এরপরে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেমস, মানে কেমিস্ট্রিতে তো ম্যাথ থাকে, ঠিক আছে? আর তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে থাকবে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তবে এইচএসসিতে তো থাকবে, তাই না? এবং তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে কোনগুলো করবা, তোমরা বইয়ের যেগুলো উদাহরণের প্রবলেম আছে সেগুলো করবা, বইয়ের অনুশীলনীতে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা চ্যাপ্টার শেষ হলে সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? মানে যতগুলো সম্ভব হয় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে সেটা প্র্যাকটিসে যদি রাখো, তাহলে দেখবে যে তুমি তো খালি ফর্মুলা মুখস্থ করে হবে না, তুমি যদি প্র্যাকটিসে না রাখো তাহলে কিন্তু তুমি বুঝবে না যে তোমরা কোন ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই জিনিসটা এই জন্য বললাম। আর এমনিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো তোমরা হচ্ছে যখন এমসিকিউ প্র্যাকটিস করবো তখন সেটা এমনি এসে যাবে, ঠিক আছে? এরপরে আসি ফিজিক্স। ফিজিক্সের জন্য সেই একই কথা, মেইন বই পড়া, বাট ফিজিক্সের মেইন বইটাই আসলে ইজি বই, তার মানে শাহজাহান তপন স্যারের বইটাই, এটা তোমরা আগে পড়লে ভালো। তবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের ইসাক স্যারের বইটা পড়তে হবে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা মনে রাখবা এই দুটো বই পড়ার কথা। আগে শাহজাহান তপন স্যারের বইটা পড়বা, এইচএসসি প্লাস হচ্ছে তোমাদের মানে ইজিলি বুঝার জন্য আর কি, ঠিক আছে? আগে ইজিলি জিনিসটা বুঝে নাও, আর একটু জটিল
একটু জটিল বোঝার জন্য হচ্ছে তোমরা এরপরে ইসাক স্যারের বইটা পড়বা, ঠিক আছে? তাহলে আর ওই ইসাক স্যারের বইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এরপরে ওই একই কথা বেসিক ক্লিয়ার করবা। তোমাদের ফিজিক্সের বেসিকটা তবে আমি বলে রাখি যে সব সময় কিন্তু মানে ফিজিক্স বা কেমিস্ট্রি তোমরা কিন্তু মানে যদিও মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্ট হও, মানে এই এইচএসসির জন্য তো ম্যাথ লাগবে, প্লাস তোমরা কিন্তু ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো তোমরা যেহেতু এখনো বিগিনার, তোমরা কিন্তু আমি কিন্তু এইচএসসি 25 ব্যাচকে এখন এই কথা বলবো না, বা 26 ব্যাচকে এই কথা বলবো না, বাট 27 ব্যাচকে আমি এটা বলতেছি যে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি আগে থেকেই মানে একটা ভালো বেস তৈরি করে রাখো, এবং এর একটা প্ল্যান বি হিসেবে তোমরা হয়তো বা মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্ট তো অনেকেই মানে যারা ভিডিও দেখতেছে হয়তো তারা ম্যাক্সিমাম মেডিকেল অ্যাসপিরেন্ট, তবে এটা কিন্তু একেবারে যে কনস্ট্যান্ট নাও থাকতে পারে তোমাদের ক্ষেত্রে বিষয়টা, হয়তো বা অনেকে এর মাঝখানে তোমরা তো কলেজ লাইফের মাঝখানে হয়তো বা কেউ কেউ মেডিকেল এর যেই টার্গেট সেই টার্গেটটা বদলায় যেতে পারে, অথবা মেডিকেলের টার্গেট আছে মেডিকেলের যে চান্স হবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে ম্যাথমেটিক্যাল যেই জিনিসগুলো সেই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো প্রথম থেকেই প্র্যাকটিসে রাখবা। পরবর্তীতে যখন মেডিকেলের প্রিপারেশন নেবে তখন কিন্তু এমনিতেই সেই জিনিসগুলো প্র্যাকটিস করা হবে না, তো এই জন্যই ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো আর হায়ার ম্যাথ তো আছেই, তো এই জিনিসগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু মানে প্র্যাকটিসে রাখবা, বেশি কিছু না, জাস্ট প্র্যাকটিসে রাখবা। হ্যাঁ, আস্তে আস্তে মানে কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু তোমরা জাস্ট যত প্র্যাকটিস করবে তত ইজিলি তোমরা প্র্যাকটিস করতে করতে একসময় এমন হয়ে যাবে তোমরা জাস্ট কোশ্চেন দেখেই আনসার বুঝে ফেলবা, ঠিক আছে? এটা হবে কিন্তু একসময়, তোমরা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ফিজিক্স গেল। হ্যাঁ, এরপরে আসি ইংলিশ নিয়ে। ইংলিশটা আমি কেন বলতেছি, ইংলিশ নিয়ে কিন্তু সবাই এত আগে আগে প্রিপারেশন নেয় না, ঠিক আছে? কিন্তু ইংলিশের কথাটা আমি জাস্ট কিছু না, তোমাদেরকে প্র্যাকটিস ইংলিশ নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, ইংলিশ কিন্তু খুব প্যারার সাবজেক্টটা, বাট প্যারাটা হয় কেন? কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংলিশটা প্র্যাকটিসে রাখে না, ইংলিশটাকে অবহেলা করে, মানে দেখা যায় যে পরীক্ষার আগে আগে জাস্ট পড়তেছে কোনো মতে। হ্যাঁ, তা এটা কিন্তু ইন দ্য লং টার্ম হয়তো বা এইচএসসি পার হয়ে যায় এভাবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু অনেকেই ধরা খেয়ে যায় ইংলিশের জন্য, ঠিক আছে? শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, অন্যান্য যত অ্যাডমিশন টেস্ট আছে সবগুলোতে কিন্তু অনেকে ইংলিশের জন্যই ধরা খায়। তো ইংলিশের জন্য ধরা যদি না খাইতে চাও তাহলে কিছু না, তোমরা এইচএসসির জন্য যে ইংলিশটা পড়বা, এখানে প্রথমে দেখো আমি বলছি যে গ্রামারের যে গ্রামারের রুলসগুলো তোমরা এই টেক্সট বুক থেকে জাস্ট পড়ে নিবা, মানে আগে তোমরা গ্রামারের রুলসগুলো পড়বা, এটা কিছু না, মানে তোমরা ম্যাথে যেরকম ফর্মুলা ইউজ করো গ্রামারেরও সেরকম জাস্ট রুলসগুলো তোমরা রুলসগুলো যদি প্রথমে জানবা, কারণ রুলসগুলো না জানলে তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না, আগে জেনে নিবা। তারপরে এই যে আমি এখানে একটা কথা হচ্ছে যে মডেল টেস্ট কোশ্চেন প্র্যাকটিস করা, ঠিক আছে? মডেল টেস্ট কোশ্চেন কেন প্র্যাকটিস করতে হবে? তোমাদেরকে এই গ্রামারের যে রুলসগুলো তুমি শিখছো এগুলো কিন্তু খালি শিখলেই হবে না, খালি মুখস্থ করলে হবে না, এইটা বসলে এটা আসলে এটা হবে, এটা আসলে এটা হবে, এটা তোমরা যদি কোশ্চেন প্র্যাকটিস না করো তোমরা কখনোই কোশ্চেন দেখে বুঝবা না যে কোথায় কি বসাইতে হবে, এটার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা এই জন্য আমি ইংলিশটাকে একটু মানে প্রথম থেকে তোমরা যদি একটু গুরুত্ব দাও, খুব বেশি গুরুত্ব না, আমি বলতেছি না যে তোমাদেরকে সারাদিন ইংলিশ পড়তে হবে, বাট একটু জাস্ট গুরুত্ব দাও, একটা প্র্যাকটিসে রাখবা, ঠিক আছে? একেবারে ছেড়েও যদি না দাও তাহলে দেখবা যে ইংলিশ নিয়ে পরবর্তীতে আর প্যারা খাইতে হবে না, ঠিক আছে? এখন এই যে আরেকটা কথা বলছে যে লার্ন ভোকাবুলারি, ঠিক আছে? তোমাদের ইংলিশের ভোকাবুলারি একটা পার্ট আছে, মানে এটা তোমার এইচএসসি তে কিছুটা আছে আর অ্যাডমিশনে আরো বেশি দরকার, ঠিক আছে? আর ভোকাবুলারি জিনিসটা কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো শিখার বিষয় না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি শিখার বিষয়, এটা তোমাদের প্র্যাকটিসের বিষয়। এটা কিভাবে করবা? তোমরা বেশি কিছু না, বিশেষ করে তোমাদের যেমন সিনোনিম অ্যান্টোনিম আছে, ঠিক আছে? এইচএসসি তে তো আছেই, অ্যাডমিশনে আরো বেশি এটা লাগবে। তো এই সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আরো কিছু যেমন ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, তারপরে গ্রুপ ভার্ব আছে। হ্যাঁ, এই টপিকগুলো তোমরা দেখবে যে অনেক কিছু আছে বই, ঠিক আছে? এত কিছু কি তোমরা রাতারাতি শেষ করতে পারবা, বা করলেও কি মনে থাকবে? থাকবে না তো। এটা হচ্ছে কি তুমি ভাগ ভাগ করে পড়বা, ঠিক আছে? তুমি একদিনে তো 100টা সিনোনিম বা 100টা অ্যান্টোনিম মুখস্থ করতে পারবা না। যেটা কি করবা তুমি তাহলে, যে তুমি প্রতিদিন একটা টার্গেট রাখবো, ঠিক আছে? তুমি ধরো 3টা সিনোনিম 3টা অ্যান্টোনিম, ঠিক আছে? বা যতটুকু তুমি পারো, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 5 মিনিট বা হাইস্ট 10 মিনিট লাগে এটুকু মুখস্থ করতে বা জানতে, তাই না? এটুকু জাস্ট এনাফ, ঠিক আছে? তুমি দেখবা যে এটা তুমি একটা জাস্ট কনসিস্টেন্সি ধরে রাখবা। ইংলিশের বিষয়টা কি জাস্ট কনসিস্টেন্সি ধরে রাখতে হবে তোমাকে। ইংলিশ কিন্তু মানে এমন কিছু না যে তোমাকে খুব বেশি পড়তে হবে, বাট রেগুলারলি পড়তে হবে। এই জন্য আমি প্রথম থেকে ইংলিশের কথাটা বলছি, তোমরা যখন পড়াশোনা শুরু করবা ইংলিশটা অবশ্যই মাথায় রাখবা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো যে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো, তোমরা একটা সাবজেক্ট আমি এখানে বাদ দিচ্ছি, ইংলিশ মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো আছে 5টা সাবজেক্ট, আমি এখানে 4টা সাবজেক্টের কথা বলছি। একটা সেটা কোনটা বাদ গেছে? জেনারেল নলেজ, ঠিক আছে? জেনারেল নলেজ সম্পর্কে তোমাদের আপাতত তোমরা যেগুলো জানো সেগুলোই তোমরা শুধু মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা তোমাদের যেহেতু জেনারেল নলেজ এইচএসসি তে নাই, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে আছে, এই জন্য আমি এখানে এই জিনিসটি উল্লেখ করে নিই, যেহেতু এখানে এইচএসসি প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি।
তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জিকের বেশি কিছু না, তুমি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যেগুলো জানো এইগুলোই একটু ভালো মতো পড়তে হয়। আর রিসেন্ট যেগুলো ঘটনা, রিসেন্ট বলতে এখনকার রিসেন্ট না, তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই বা তখন যেসব ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিকে। আসলে এটুকুই লাগে। মেডিকেল অ্যাডমিশনের জিকে খুব আহামরি কঠিন, বিসিএস এর মতো কঠিন হয় না যে একেবারে তোমাকে অনেকগুলো দেশের রাজধানী বা মুদ্রা মুখস্থ রাখতে হবে, এরকম হয় না, ঠিক আছে? আচ্ছা, এই তো মোটামুটি আমি তোমাদেরকে যেটুকু দেওয়ার, এটা তোমাদেরকে তোমাদের অনেক, তোমরা যত কলেজে আরো যত যাবা তত আরো অনেক গাইডলাইন পাবা। হ্যাঁ, অনেক সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ অনেক গাইডলাইন পাবা যে এখানে এটা করতে হবে, এখানে ওটা করতে হবে। হ্যাঁ, এগুলো পাবা। তাই আমি একবারেই আসলে খুব বেশি কিছু বলি নাই, মানে তোমাদের জাস্ট একটা বেসিক আউটলাইন দিলাম, ঠিক আছে, যে তোমরা কি করবা। এবং তোমরা যে যদি ট্রুলি মানে মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে আমি কিন্তু এই কথাটা আবারও বলতেছি যে এইচএসসির এবং অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু আলাদা কিছু না। অনেক যারা এটাকে আলাদাভাবে তারা কিন্তু ভুল করে। এইচএসসি এবং অ্যাডমিশন দুইটারই প্রিপারেশন নেওয়ার সময় তোমাদের পুরো কলেজ লাইফ, ঠিক আছে? এবং এটা যারা হচ্ছে প্রথম থেকে এভাবে যদি চলতে পারে, তারাই কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো করে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। এবং এই তো আমার ভিডিও মোটামুটি শেষ, ঠিক আছে? আচ্ছা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা তোমরা দেখেছো। আর এই ভিডিওটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারবা। এবং অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি তোমরা এই ভিডিওটা যদি ফলো করো তাহলে পরবর্তীতেও আরও, এবং তোমাদের জন্য আরও পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, ঠিক আছে? তো তাই তোমরা আমাদের সাথে থাকবা, এবং তোমাদের সবসময় তোমরা অন্বেষণের সাথে ইনশাল্লাহ থাকবা, এবং সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।